আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না। আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। দেব, লাস্ট কোয়েশ্চেন, নামাজ হয়ে যাচ্ছে ওই জন্য। আজকে আমার রোলটা একটা নতুন রোল, আজকে 30শে মে শুরু হলো। এটা একটা ছোট্ট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 18 বছর আমি 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তো আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব, সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে। এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি, এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে নির্বাচিত করেছে। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি। আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের, দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দ্যাটস ইট ফ্রম মি। আর কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি, এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমরা কোয়েশ্চেন নিব, আপনারা একজন করে বলেন। মাসুদ ভাই, আপনার কাছে আমার আসলে তিনটা প্রশ্ন, একটা করে বললেন। হ্যাঁ, তা মনে রাখতে পারবো বা মনে রাখতে পারবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন যেটা করতে চাই, আপনি হচ্ছেন দ্বিতীয় ফরমার ক্যাপ্টেন যিনি আজকে টেক ওভার করলেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অনেক দিনের একটা পুরনো বিতর্ক ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একসময় খেলোয়াড়দের যে কোটা, খেলোয়াড়রা পরিচালক হতে পারবেন এরকম একটা আইনও করার চেষ্টা হয়েছিল। তো সেই সময় একটা ধারণা ছিল যে ভালো ক্রিকেটের ভালো সংগঠক হবে। তো পরবর্তীতে অনেকেই পরিচালক হয়ে এসেছেন, ওরকম সিগনিফিকেন্ট সাফল্য নেই। শেষ ফারুক ভাই গেলেন, ওনাকেও একরকমের ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে। এখন আপনি আরেকজন ক্রিকেটার, ভালো সংগঠক হয় না,
এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে, আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন? ধন্যবাদ মাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে একটু চিনতে পারিনি, বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে প্লেয়ারদের যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার যেই এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। ভাই একটা করে কোয়েশ্চেন হলে ভালো হয়, কারণ অনেকে আছে তো। হ্যাঁ, আচ্ছা এই সেকেন্ড কোয়েশ্চেন, ডোন্ট মাইন্ড, বাট কথাটা হচ্ছে সবাইরই করলে আজকে নাম আবার নামাজ হবে। হ্যাঁ, তো হচ্ছে যে আবার সাবেক প্রেসিডেন্টের কাছে, শুদ্ধ সাবেক প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে। ওনার যে ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যান ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হচ্ছে, যেমন আপনার পাশেই মাও ভাই আছেন। এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মানে মুন্সিয়ানা দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বলো ইসলাম ভাই। হ্যাঁ, দুইটা প্রশ্ন একসাথে করি। প্রথমত আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা ওরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে আজকে আর পৌঁছতে পারতেন না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। তো আপনার আইসিসিতে থাকা বা আইসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই, আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট উই ক্যান ডু, আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারিনি। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে বুলবুল কিছু জানে না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো, সো হাউ ডু ইউ ফিল? নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ। অভিনন্দন আপনাকে। যে কথাটা বারবার আসছে যে আপনি যখন বলেছিলেন না তখন আপনি সোচ্চার কন্ট্রোলগুলোর মধ্যে একজন ছিলেন, আমরা বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ভূমিকা দিতাম। ওই লোকগুলোকে নিয়ে যাদের এগেস্ট আপনি সোচ্চার ছিলেন, বা যাদের বিরুদ্ধে অনেকে আছে 12 বছর 15 বছর, বাবু ভাই 20 বছর 25 বছর ধরে বোর্ডে আছেন, তাদের বিপক্ষেও বিস্তর অভিযোগ আছে, তাদেরকে নিয়ে আসলে আপনি কতটা কাজ করতে পারবেন বলে আপনি মনে হয়? ফারুক ভাইও একই স্বপ্ন নিয়ে এসেছিলেন, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। আপনি যাওয়ার সময় সেই সম্মানটা আপনার থাকবে কিনা?
সেটা তো আজকে আমি শুরু করলাম এগান, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। বুলবুল ভাই, আমার নাম আফনান পিয়ার, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছে এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। এদিক দিয়ে আসতেছি, আসি এদিকে। আমরা অনেক আগে থেকে শুনে আসছি বা দেখে আসছি যে বুলবুল ভাইকে বোর্ডে দরকার বা কোচিং এর দরকার, বাংলাদেশের ক্রিকেটের দরকার। তো সেইটা বিসিবি সভাপতির পদ না অ্যাকচুয়ালি। আপনার সাথে যেটা কথা হয়েছে বা ইন্টারভিউ নিয়েছে আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি ক্রিকেট ডিরেক্টর হচ্ছেন, বাংলাদেশের গ্রুপ লেভেল থেকে সব ক্রিকেট নিয়ে কাজ করতে চান। তো আপনি যেসব কাজ করতে চান, আপনি স্বপ্ন দেখেছেন, সেটা কি বিসিবি সভাপতির পদে বসে করা সম্ভব? আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। বলো যে পরিচয় করে দাও, পরিচয় দাও। আমার জ্যোতির্ময় মন্ডল, আমি জয়ন্তী। একটা কথা হচ্ছে, শোনা যাচ্ছে যে আপনি মাত্র 3 মাসের জন্য আসছেন। আসলে আপনার সঙ্গে যেমন কথা হয়েছে যে আপনি 6 মাসের জন্য আসছেন। যদি 3 মাসের জন্য আসেন, তো আসলে 3 মাসে কতটুকু কি করা সম্ভব, এবং আপনি একটা দায়িত্বে ছিলেন, সেখান থেকে কেন 3 মাসের জন্য এখানে আসেন? এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আতিফ, একজন করে আসি, তারপর আমি এদিকে সরে আসবো। এখানে আতিফ, যে কথাগুলো এসছেন আপনি আপনি বলছিলেন যে আপনি নির্বাচন এখানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয়, এটা হলো আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট এজেন্ডা। খুব বেশি টাইম না, অক্টোবরে হলো শিডিউল নির্বাচন। এর মধ্যে আসলে আপনি কি জিনিসটা কোন ডেভেলপমেন্টটাকে আপনি ডেভেলপমেন্ট হিসেবে দেখতে চাইবেন? হ্যাঁ, আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এই যে মেহেদি ডেইলি স্টার, পানি একটু দাও তো। হ্যাঁ, ডেইলি স্টার থেকে গতকালকে একটা লেটার পাঠানো হয়েছে ডিরেক্টরদের থেকে যে সংস্কারগুলো আসলে হয়নি, ওটা নিয়ে আসলে একটা লেটার অফ নো কনফিডেন্স গেছে। আপনি আসলে কি বিলিভ করেন বা আপনি কি আসলে জানেন কি সংস্কারগুলোর জন্য আসলে আপনাকে এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আর একটু ডিটেল জানি। তখন আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে আমি ক্রিকেটের কাজ করব। বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আর একটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। আর কিছু দিয়ে ভাই, পানি, তারপরে আমরা ওই যে পানি। থ্যাংক ইউ।
হ্যাঁ, আমি আপনার এই যে দুইটা প্রশ্ন টাইম ফ্রেম ক্লিয়ার, একটাতে আপনি বলেছেন যে আপনি কোনো টাইম ফ্রেম নিয়ে আসেন, একটাতে আপনি বলেছেন কুইক একটা ট্রিটমেন্ট আপনি কি আসলে নেক্সট ইলেকশন পর্যন্তই আছেন, নাকি নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন, নাকি আসলে নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন না সেই ডিসিশন নিয়ে এই সময়টার জন্য আপনি এসেছেন? একটা অংশ, আরেকটা এটারই অংশ যেটা সেটা হচ্ছে যে আপনার সঙ্গে এখন আমাদের বোর্ড ডিরেক্টর যারা রয়েছেন, যারা আপনাকে ইলেক্টেড করেছেন, তারাই ফরমার প্রেসিডেন্টের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনেছে এবং আপনার কলিগ তিনি, আপনার ক্যাপ্টেন যিনি, আপনারা একসাথে জানেন একসাথে। আপনার মনে কি কোনো কারণে ওই শঙ্কার জায়গাটা আছে যে ভবিষ্যতে আমার বিপক্ষেও এরা অনাস্থা প্রস্তাব আনতে পারে? এটা তো ভবিষ্যৎ বলে দেবে। এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা অ্যাজ এ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। এর বেশি আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আমার নাম মোহাম্মদ ফারুক, আমি দৈনিক কার্যালয়ে কাজ করছি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার দুইজন হচ্ছে সহ-সভাপতি। জি, ওনাদের একজন হচ্ছে আইন সিনাবে, আর একজন হচ্ছে নাজমুল আলম স্যার। কিন্তু আমরা যতদূর জানি যে মাহবুব ভাই এই বোর্ডের সবচেয়ে সিনিয়র, উনি কেন মানে এই রোলটা নেন? আপনার আমি বলতে পারবো না, এটা মাহবুব ভাই ভালো বলতে পারবে। কেন মাহবুব ভাই? এই আনসার করেন এটা। যাদেরকে আমরা ইলেক্ট করেছি তাদেরকে আমরা ইলেক্ট করেছি, সো দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বলো বলো। ভাই, রূপগুলো চ্যানেল 24 কাজ করি। ভাই, আমি একটা আপনি যেহেতু আজকে মাত্র দায়িত্বটা নিয়েছেন, হয়তো অনেক কিছু আপনার কাছে অন্যরকম লাগতে পারে কিংবা বুঝতে সময় লাগবে, কিন্তু একটা ব্যাপার তো জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয় কিংবা অনেক বেশি সমালোচনা হয়। যারা চেয়ারে বসে বা যিনি চেয়ারে বসেন তাকে নিয়ে অনেক ধরনের একটা সমালোচনা হয়, বা স্বার্থের ব্যাঘাত হলে দেখা যায় যে অনেক আপনার বিপক্ষে অনেক কথা আসবে, অনেক নোংরামিও হতে পারে। এটা একেবারে কমন প্র্যাকটিস বাংলাদেশে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এগুলোর জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার, বা এগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কিভাবে সবকিছু মানে ম্যানেজ করবেন? যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে, আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব। বলো। আমি আবিদ পিকফেজ.com। আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন ভাই, এরপর ফারুক ভাই, দুজনই মিডিয়ার সঙ্গে ওনাদের ইন্টারাকশনটা বেশি ছিল। ফারুক ভাই যেদিন আসলেন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো, কিন্তু দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার 3 মাসে 100 দিনের 100+ বেশি কথা হয়ে গেছে। তো আপনি কি কথায় বলতে বেশি কাজ করে দেখেন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরিনি, আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন। যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল, যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে, ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটায় যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই। চেষ্টা করব না আসতে। যা আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি। ভাই, আমার নাম রিমন, আমি সময় টিভিতে কাজ করি। আমরা জানি যে আপনি আইসিসিতে বেশ বড় একটা পদে কাজ করতেন। আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম, আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই সভাপতির পদটা, এটা পেইড না, আপনি কি প্রথম পেইড সভাপতি হতে যাচ্ছেন কিনা? একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার না, এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসএসসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড।
সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা, ইম্পসিবল, এটা না, অ্যাবসলিউটলি মানে ফলস। এই যে পিছে তুমি বলবা? হ্যাঁ বলো। ভাই আমাদের পরিচয় দিয়ে নাও, পরিচয় দাও। সাজ্জাদ, কালবেলা ডিজিটাল থেকে। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা কিছুটা খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে। ফারুক ভাই যেভাবে চলে গেলেন, তারপর হচ্ছে গিয়ে বিপিএলে কিছু ঘটনা ঘটেছে, ক্রিকেট সাপোর্টার্সরা মনে হচ্ছে যে ক্রিকেটটা কম ফলো করছেন, পারফরমেন্সও খারাপ হচ্ছে। এখন আপনি ভাবমূর্তি ফেরানোর জন্য ক্রিকেট বোর্ড এবং দুদক এসেছিল, জানেন নিশ্চয়ই। সবকিছু মিলে ভাবমূর্তি ফেরানোর জন্য এই শর্ট টাইমে আপনি কি করতে পারেন বা কি করবেন? এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার যেই এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। প্রশ্ন ভাই, মানে রাশিয়ান যেহেতু দায়িত্ব নিয়েছেন, টাইম ফ্রেমটা আপনি নিজেও মানে আমাদেরকে রিভিল করছেন না, তবে আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের আগে আপনাকে নির্বাচনের যে প্রস্তুতিটা সেটা নিতে হচ্ছে। তো নির্বাচন যখন হচ্ছে তখন বিপিএলও কিন্তু আপনার কাছাকাছি সময়, মানে আপনি টপ প্রায়োরিটি তো ইলেকশনের, আমাদের যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আর অনেক কিছু যদি আসে, তাহলে আপনি এটাকে চক আউট কিভাবে করবেন? এটা নিশ্চয়ই একটা হোমওয়ার্ক করেই, আমরা আপনাকে যারা অনেক আগে থেকে চিনি, হোমওয়ার্ক করা ছাড়া আপনি পর্যন্ত আসেন, তাহলে যদি কিছু শেয়ার করা থাকে এই জায়গাটা কিভাবে মিট আপ করবেন? আচ্ছা, তার আগে বলে নেই, আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। মানে লুকিয়ে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিং আপনাদের বলতে পারবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা। থ্যাংক ইউ। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে ক্রিকেটটা মাঠের ক্রিকেটটা ছাপিয়ে বাইরের আলোচনা বেশি, পরিচালক কে আসবে, সভাপতি কে আসবে, কিন্তু মাঠের দিকের দিকে তাকান জাতীয় দলের অন্তর্গত জুনিয়রদের মধ্যে সেটা চলে যাচ্ছে। এই শৃঙ্খলাটা কিভাবে আসলে আপনার মানে প্রাথমিক উদ্যোগ হবে না, ক্রিকেটটাকে মেন ফোকাস করবেন কিনা? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের কিন্তু মেন ফোকাস ক্রিকেট। অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করব ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করব, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো। হ্যাঁ, এই আপনাকে বৃষ্টি বাদলের দিনে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা করতে চাই আপনাকে, সেটা আমি আসলে গত 10-12 বছর ধরে করছি। আগে সভাপতি করেছি, 9 মাস আগে এখানে 5 বছর করেছি। কিছু কিছু তো পরিবর্তন আপনারা করবেন জানেন, কিন্তু বিসিবিতে আজকে কনস্টিটিউশন পদ পূরণ করা হয়েছে, সভাপতি ছিল না, সিএফও নিয়োগ করা হয় না। গত কয়েক মাসে এটা নিয়ে আরও বেশি আলোচনা হয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো। সিএফও নিয়োগ করতে অনেক বেশি সময়ও লাগে না। আমি জানি ভাই আমরা যেটা বোর্ডে আজকে ডিসকাশন হয়েছে করা যেতে পারে একটা বিষয়। আর আপনি প্রায়োরিটি বেজে বলবেন কিনা কোন 4-5টা কাজ আপনি শুরু করে রেখে দেবেন, এটা আপনার কাছে প্রশ্ন। একটা মাহবুব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি এটা উত্তর চাইব। যে আজকে 4টা ডিসিশন নিয়ে আমরা আপনার কাছে অনাস্থা প্রস্তাবে একটা লাইন লিখেছেন, হাসিব সিং এর বিষয়টা আপনি আপনারা জানতেন না, যেভাবে তাকে অপসারণ করা হয়েছে। সেই জায়গাটায় আমরা জানি ফারুক আহমেদ এখানে বসে বলেছিলেন যে তিনি 2023 বিশ্বকাপের রিপোর্টের ভিত্তিতে তাকে স্যাক করা হয়েছিল। আপনি সেই 23 বিশ্বকাপের রিপোর্টের একজন মানুষ, যে কারণে তাকে স্যাক করা হয়েছিল নাসুমকে অ্যাসল্ট করার বিষয়ে, আপনার সেই 23 সালের রিপোর্টে কোথাও কি স্পষ্ট করে বলা ছিল, আপনার প্রমাণ পেয়েছিলেন এরকম যে হাবিব সিং নাসুম আহমেদকে অ্যাসল্ট করেছিল? প্রথম হলো রিপোর্টটা গোপনীয়, সেটা প্রেসিডেন্টের আছে এবং ভেরি ক্লিয়ার। ওখানে যদি ডেফিনেটলি প্রমাণ থাকতো
তোমরা ওইদিকে, আমি ওর দিকে উত্তর দিচ্ছি তো। আচ্ছা, এটা- ডেফিনিটলি প্রমাণ থাকতো তাহলে সেটা নিশ্চয়ই তখনই এটা একটু এটা দিলে। প্রকাশ পেত। তখন পর্যন্ত যদি আমরা ডেফিনিটিভ প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ হতো। আমি যেটা বলেছি দ্যাট ইজ ফাইন, ইউ গট মাই অ্যান্সার। আচ্ছা, আপনারা ওরকম করে জিজ্ঞেস করো না। না ওই অমিত তামিদ আরেকটা ও, কোশ্চেন ছিল, আরেকটা question ছিল। সেটা হচ্ছে আজকে আমরা আমাদের আরো কিছু decision নেওয়া আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেটা বুলবুল ভাই বললো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে বলো, এখানে ছিল ওইদিকে, ঠিক আছে, লাস্ট এখানে দিয়ে। যেহেতু আমি সাউন্ড নিউজ থেকে, আমার প্রশ্নটা হচ্ছে আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাই, আমরা গতকাল দেখেছি আসলে 8 পরিচালক মহাস্থানে দিয়েছেন ফারুক আহমেদের বলে, সেখানে আসলে আপনি সাইন করেননি বা আপনার স্বাক্ষর সেই যেটা আমরা পাইনি, মানে এখানে আসলে আপনার ব্যাখ্যাটা কি একটু জানান। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা মিডিয়াতে বলতে চাচ্ছি। বলো, এখানে আছে এই যে স্যার, আপনি এসে বললেন যে অনেকদিন ধরে চাওয়া ছিল যে আপনি বাংলাদেশ থেকে আসেন এবং সেই চাওয়াটা পূরণ করলেন আপনি এসে। তো যখন আসলেনি তখন কেন এত শর্ট টার্মের জন্য, মানে কেন লং টার্ম না? ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি এরকম কাজ করেন যেটা সবাইকে স্যাটিসফাই করে বা আপনি নিজেও খুশি থাকেন, তাহলে কি আপনি কন্টিনিউ করছেন বাংলাদেশে? এটা একটা, হ্যাঁ, প্রথমে আমি দেখব, আমি এর আগেও বলেছি যে আমি পেশাদার লোক, আমি ক্রিকেট আমার পেশা, একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসিতে ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টাইমের জন্য ভালো করে কাজ করা। ঠিক আছে, লাস্টিং কোয়েশ্চেন, এই যে বলো। ওখানে আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ রয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের সিরিজটা আপনি দেখেছেন, বাংলাদেশ টিম ওইভাবে পারফর্ম করতে পারছে না, এবং সেই জায়গাতে একজন অলরাউন্ডারের অভাবও আমরা দেখতে পাচ্ছি, দলে আসলে অলরাউন্ডারদের অভাব রয়েছে। সাকিব আল হাসানের অভাব আপনি বোধ করেন কিনা, কিংবা সাকিবের এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশ টিমে খেলাটা আপনি দেখেন কিনা, তার ভবিষ্যৎ আপনি ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন, আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এই জানেন যে টি-20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই টি-20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছেন, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। জি, না, উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে, এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে, এবং সেটা আমরা রেসপেক্ট করব। ভাই, নামাজের সময় হচ্ছে, আর লাস্ট 2 কোয়েশ্চেন, রিয়াসাত। দুটো প্রশ্ন। ইয়েস, প্রথম ব্যাপার যেটা অনেক পরিক্রমা এবং ঘটনা প্রবাহের কারণে আমিনুল ইসলাম বুলবুল আজকে 30 মেতে এখানটায় প্রেসিডেন্ট এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে, এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যুটা এসেছে সেখানটায়। ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে। যেসব জায়গায় অথবা যেসব ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছিল, শুরু থেকে নেওয়া হয় নাই, বোর্ডকে শুরুতে জানানো হয় নাই, মাহবুব সেটা জানিয়েছেন। সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে, এটা আমার 1 নম্বর। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটার উত্তর দেই আমি। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি, তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায়, আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য
আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কীভাবে আমরা আরও বেটারভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা বলতে পারেন যে আমরা আরও ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করবো। রিইনভেস্টিগেট করবেন। আরেকটা ব্যাপার, আপনি শুরুতেই বলেছেন যে এপ্রিলের শেষ নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। ইয়েস। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আলেবাদী নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভাইয়ার এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না। আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কি না। আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে, এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। দেব, লাস্ট কোয়েশ্চেন, নামাজ হয়ে যাচ্ছে ওই জন্য। হ্যাঁ, সরি। থ্যাংক ইউ। আমি জাস্ট দুটো জায়গা প্রশ্ন করতে পারি, আমার ভাষাটা বলতে পারি। সেটা হচ্ছে যে লাস্ট 1.5 ইয়ার্স আমি বাংলাদেশের 19টা জেলায় গিয়েছি। তো বরাবরই হচ্ছে যারা ইয়াং প্লেয়ার উঠে আসছে এদের কাছে দেখেছি আমি বাংলাদেশের লোকাল ম্যাক্সিমাম জায়গায় উইকেট রয়েছে। প্রত্যেক জেলাতে প্রত্যেক বছরের জন্য বিসিবি থেকে 24 থেকে 30টা বল দেওয়া হয়। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বরাবরই যেখান থেকে প্লেয়াররা সবচেয়ে বেশি উঠে আসবে সবচেয়ে নিগলেক্ট। কিছু জায়গায় আছে যেখানে নেট করা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে, বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি নেই, যাদের বয়স 14-16। এই জায়গাটা আপনি প্রায়োরিটি বেসিসে যতটুকু সময় আপনি পাবেন এর মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক করবেন কি যেখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি বা টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া যায়। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ন্যাশনাল যে স্টেডিয়ামটা আছে, কথা হচ্ছে যে 900 কোটি টাকার স্টেডিয়াম হবে, 76 কোটি টাকা অস্ট্রেলিয়ার একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। দেয়ার আর সো মেনি ডিসপিউটেবল আলোচনা, ওই আলোচনা যাচ্ছে না। সেখানে কি দুটো মাঠ ইমিডিয়েট বেসিসে করা যায় কিনা, যে প্রিমিয়ার লিগের টিমগুলো বা অন্যান্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের ক্লাব ক্রিকেটের খেলাগুলো বিকেএসপি বা অন্যান্য দূরে দূরে বাদ দিয়ে এই কাছাকাছি খেলার আয়োজন করা যায় দুটো মাঠ। থ্যাংক ইউ। আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিলিটি নিয়ে অবশ্যই মাহবুব ভাই বলতে পারে আমার থেকে বেটার। তবে যেই ক্রিকেট উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন, আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। সো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায়, এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা, সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। ভাই, শেখ হাসিনা ন্যাশনাল স্পোর্টস, নো ন্যাশনাল স্পোর্টস এনএসসি, এনএসজি মারা গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ এনএসজি। থ্যাংক ইউ।
আমরা অলরেডি সেন্টার উইকেট করতে করা শুরু করে দিয়েছি দুটা মাঠে, দুটা মাঠ হবে হ্যাঁ সব হবে এনএসসি হবে অনেক কম। হ্যাঁ হয় না এটা আমার গলা শুকিয়ে গেছিল। চা খেতে ধরা গেছে